পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। তেল আবিবে ভবন ধসে নিখোঁজ ৩৫, নিহত বেড়ে ১৪। নেতানিয়াহু বাহিনীর হামলায় জ্বলছে ইরানও, প্রাণহানি ১০০ ছুঁই ছুঁই। সংঘাত বন্ধে একমত ট্রাম্প পুতিন। সৌদি যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে পেজেশকিয়ানের ফোন আলাপ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রিজওয়ানা। কোনো দলের লেজুর বৃত্তি নয়, নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি, বললেন সিইসি। দক্ষিণ সিটির মেয়রের শপথ দাবিতে নগর ভবনে ফের আন্দোলন। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ইশরাকের। বিরতিহীন কর্মসূচির ঘোষণা। করোনার নতুন ধরনে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তরা। পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের পরামর্শ। মহামারীর রূপ নেয় বরগুনায় ডেঙ্গু আতঙ্ক। এবং দীর্ঘ ছুটির পর আবারও কর্মব্যস্ত রাজধানী। খুলেছে অফিস, আদালত, কারখানা। আজও ঢাকায় ফিরেছেন অনেকে। গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্য সহ নিহত ২। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। তেল আবিবে দ্বিতীয় রাতের মতো ইরানের ভয়াবহ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। আহত হয়েছেন ২০০-র বেশি। তেল আবিবের বাতিয়ামে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি বহুতল ভবন। এই ঘটনায় ৩৫ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রাতভর তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলও। এতে প্রাণহানি বেড়ে ১০০ ছুঁই ছুঁই। দুই দিন ধরে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ইরান সংঘাত তুঙ্গে। শনিবার রাতেও দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব, বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন শহর। বাতিয়াম শহরে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ে বহুতল ভবন। এতে ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি। ইরানের দাবি, তারা ইসরায়েলের যুদ্ধ বিমানের তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের একের পর এক হামলায় ইসরায়েলে বেড়েছে হতাহতের সংখ্যা। একই রাতে ইসরায়েলও ইরানের দফায় দফায় হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল দেশটির জ্বালানি ও পারমাণবিক স্থাপনা। নেতানিয়াহু বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শাহরান তেল শোধনাগার ও বন্দর আব্বাস শহরের গ্যাস ক্ষেত্রের। এদিন ইসাফানে পরমাণু কেন্দ্রেও হামলা চালানোর দাবি করে তেল আবিব। গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের পাশাপাশি খামেনিও তাদের টার্গেটে আছেন। চলমান এই সংঘাতে ওয়াশিংটনের কোনো হাত নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে সংঘাত খুব সহজেই বন্ধ করতে পারে। এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথিরা। রোববার এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যেই হাউথির সামরিক প্রধানকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। সেই হামলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, দুদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি সংঘাত, এটি কিন্তু দিন দিন আরও বেশি বাড়ছে। সবশেষ অবস্থা কি আসলে? হ্যাঁ, ইরান এই মুহূর্তে কিন্তু হামলা পাল্টা হামলা চলছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে যেটি জানতে পেরেছি। এবং সবশেষ যে রাত, এটি কিন্তু একটা ভয়ঙ্কর রাত পার করল ইসরায়েল বলা যেতে পারে। অর্থাৎ তারা যে হুমকি দিয়েছিল, যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আবাসিক এলাকাতেও হামলা হয়েছে। সেই ধরনের জায়গাগুলো আসলে হামলা হয়েছে আপনাকে আমি একটু দেখাতে চাই যে ইসরায়েলের কোন কোন জায়গায় হামলা হয়েছে। সেখানে সবচেয়ে বড় হামলা হয়েছে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, সেটা হলো হাইফাই তেলের স্থাপনা থেকে শুরু করে সব কিছুতে হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের 5টি জায়গায় হামলা চালিয়েছে। অন্যদিকে
জাফা, বাত, ইয়াম, রেশন, লিজিয়ন এবং সাইড, এই যে এই শহরগুলোতে হামলা চালিয়েছে। এই শহরের মোট 8টি স্থাপনায় বলা হচ্ছে ইসরায়েলের হামলা চালিয়েছে ইরান। হাইফা বন্দরের একটি নগরী এবং হ্যাঁ, এই কারণে বন্দর কিন্তু নগরী। ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং আমরা শুনেছি যে ইসরায়েলের জ্বালানি পরিবহন যে ব্যবস্থা সেটিও অনেক সেখানেও ইরান আঘাত করেছে, এমনকি বিমানের যে তেলের যে উৎপাদন কেন্দ্র সেখানেও হামলা হয়েছে। তেলের উৎপাদন কেন্দ্র এবং গ্যাস সরবরাহ লাইন বলা হচ্ছে এই স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই হামলা নিয়ে কে কি বলছে, কার কি অবস্থান, সেই বিষয়টি আমরা জানবো। যে কিছুক্ষণ আগে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তিনি বলেছেন যে আত্মরক্ষার যে অধিকার, সেই অধিকারের কারণেই হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান এবং অস্ত্র কারখানা থেকে ইরানিদের সরে যেতে বলেছে। এটাও সর্বশেষ আপডেট। ইসরায়েল একটি নির্দেশনা দিয়েছে ইরানিদের যে আমরা তেলের স্থাপনা সহ যে অস্ত্র গুদাম রয়েছে সেই স্থাপনাগুলো এবং সামরিক স্থাপনায় হামলা চালাবো, সেখানে যদি কোনো বেসামরিক ইরানি থেকে থাকে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এটিও একটি কিন্তু পাল্টা হামলার আরেকটি হুমকি বলা যেতে পারে। আরও একটু বিষয় হলো যে পেজেশকিয়ান কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো ধরনের পরমাণু আলোচনা আর হবে না পশ্চিমা দেশের সামনে। তারা বলেছেন যে এখন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ চলবে, অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইরান মনে করবে যে হামলা চালানো প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে। আরও একটি বিষয় আমরা একটু দেখতে চাই যে ইরান এবং ইসরায়েলের সংঘাত, সেই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে যুদ্ধ চলছে, যে সংঘাত চলছে, সেই সংঘাত খুব দ্রুত বন্ধ করা সম্ভব একটি চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তির কথার পাশাপাশি তিনি একটু ইরানকে কিন্তু হুমকিও দিয়ে রেখেছেন যে যদি যুক্তরাষ্ট্রের স্থাপনা অর্থাৎ স্বার্থ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোকে যদি লক্ষ্যবস্তু করা হয় তাহলে কিন্তু উচিত জবাব দেবে। আরও একটি বিষয় যে চীন কিন্তু বরাবরই ইরানের পাশে রয়েছে, তারা ইসরায়েলের যে হামলা সেই হামলার নিন্দা জানিয়েছে। আর আরও একটি বার্তা যে যখন ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেছে সেই মুহূর্তে কিন্তু জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন তারা ইসরায়েলের পক্ষে থাকলেও হঠাৎ করে তারা আবার পরমাণু আলোচনা নিয়ে হঠাৎ সরব হয়েছে। আসলে 5 বিশ্ব শক্তি ও জার্মানি তারা তো মূলত পরমাণু আলোচনা যে দেখলাম চুক্তির রয়েছে কোন পক্ষে রয়েছে ইরান এ সংক্রান্ত আমাদের কাছে একটি প্রতিবেদনও রয়েছে, আমরা একটু যদি দেখে আসতে পারি তাহলে দেখে আসবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপ গড়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে। দুই নেতাই ইরান ইসরায়েল যুদ্ধের অবসান চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা জানান ট্রাম্প ও পুতিন প্রায় 50 মিনিট কথা বলেন। ইসরায়েলের হামলা নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনও তার সঙ্গে একমত। ইরান ইসরায়েলের বাড়তি সামরিক উত্তেজনা নিয়ে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারাও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলাকে তেহরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গে শামিল বলে মন্তব্য করেছেন। তিনি আঞ্চলিক শান্তির স্বার্থে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। পেজিশকিয়ান জানান দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও স্থিতিশীলতা চান তিনি, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত তা নস্যাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। আরব ও মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইয়েমেনের হাউথি নেতা আবদেল মালিক আল হাউথি। ইসরায়েলকে শত্রু হিসেবে অভিহিত করে তিনি জানান শত্রুর আগ্রাসন রুখে দেয়া এই অঞ্চলের সবার স্বার্থেই জরুরি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানকে আহ্বান জানান যেন তারা পরমাণু আলোচনা দ্রুত শুরু করে। তিনি বলেন সংঘাত প্রশমনের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ফেরা। একই সঙ্গে তিনি ইরানে বন্দী থাকা 2 ফরাসি নাগরিকের মুক্তিও দাবি করেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও গোটা অঞ্চলের জন্য হুমকি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রতিবেদনটা আমরা দেখলাম, বিশ্ব সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া সেটি আসলে বলছিল। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় যে আরও অনেকগুলো দেশ কিন্তু এখানে আসলে সংযুক্ত, কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। ট্রাম্প যখন হুমকি ধামকি দিচ্ছেন তার মানে ট্রাম্পের যে মিত্র দেশগুলো আছে তারাও কিন্তু ট্রাম্পের পাশে দাঁড়াচ্ছে, আবার ইরানের পাশে দেখছি আমরা চীন, রাশিয়ার মতো দেশগুলো দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে বড় ধরনের সংঘাতের দিকে কি আমরা যাচ্ছি?
ইরান এই মুহূর্তে বড় ধরনের সংঘাত থেকে যাচ্ছি এটা বলা খুব মুশকিল, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি ভালো বলা যেতে পারে না। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি পারস্য উপসাগর যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের প্রেসিডেন্ট, তাদের সঙ্গে এরদোয়ান কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই সংঘাত যদি বন্ধ করা না যেতে পারে তাহলে যে কোনো মুহূর্তে ইরানের পাশাপাশি, ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এবং এই সংঘাতের যে জড়িয়ে পড়তে পারে বলা হচ্ছে, কিন্তু কে যে কার পক্ষে অবস্থান নিতে পারে সেটি বলা মুশকিল, কারণ আরব দেশগুলোর অবস্থানটা খুবই রহস্যজনক। রবিউল, আমরা গত কয়েকদিন ধরে দেখছি ইরান এবং ইসরায়েলের সংঘাত তুঙ্গে, তো এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে? জাতিসংঘ বরাবরই একটা নিরপেক্ষ অবস্থানের কথা বলছে। তারা বলছে যে দুপক্ষকে সংঘাত বন্ধ করার কথা বলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে উভয় পক্ষকেই সংযত হতে হবে। তবে ইরান তার জবাব দিয়েছে যে যেহেতু তারা হামলায় আক্রান্ত হয়েছে, তার জবাবটা দেওয়াটা তাদের বৈধতা রয়েছে, যেহেতু তাদের যে সার্বভৌমত্ব, ইরানের যে অখণ্ডতা, সেই রক্ষার ক্ষেত্রেই তাদের পাল্টা জবাব দিতে বাধ্য। কিন্তু ইসরায়েল বরাবরই বলছে তাদের পরমাণু স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, এটি তাদের আত্মরক্ষার অধিকার, এবং ইউরোপীয় দেশগুলো এই কথা বলছে। রবিউল, এখানে একটি বিষয়, মূলত পরমাণু আলোচনাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের বর্তমান যে পরিস্থিতি, কারণ ইসরায়েল শুরু থেকেই বলে আসছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির মতো যে ইউরেনিয়াম, সেগুলো তারা এনরিচ করে যাচ্ছে। সেক্ষেত্রে জাতিসংঘের কথাও আমরা বললাম, ইরান বলছে যে না, তারা আসলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি আসলে সত্যিকার অর্থে বড় কোনো যুদ্ধ লেগে যায়, এই যুদ্ধ বন্ধ করা কি সম্ভব? কারণ ট্রাম্প এর মধ্যে বলেছেন যে তিনি আসলে সংঘাত বন্ধে আলোচনার উদ্যোগ দেবেন। আলোচনার উদ্যোগ তো তিনি নিয়েছিলেন, সেটি ছিল পরমাণু আলোচনার জন্য, কিন্তু এখন যুদ্ধ বন্ধে আসলে কোনো কার্যকর পদক্ষেপ কি আদৌ হবে? যুদ্ধবন্ধের যদি ইচ্ছা প্রকাশ করে বড় বড় যে দেশগুলো রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপে যে দেশগুলো রয়েছে এবং রাশিয়া, চায়না, তাদের আসলে ইচ্ছার উপর নির্ভর করছে। তারা যদি চায় ইসরায়েলকে চাপ দিতে হবে। আপনি দেখবেন যে ইসরায়েলকে কেবল ইরানের উপর হামলা চালাচ্ছে, বিষয়টি মোটেও নয়। তারা গাজায় হামলা চালিয়েছে, লেবাননে হামলা চালিয়েছে, সিরিয়াতেও প্রায় প্রায় হামলা চালাচ্ছে। এই যে এই পরমাণু আলোচনা বা ইরানের যে পরমাণু কর্মসূচির কথা বলা হচ্ছে, এটা কিন্তু মূলত এটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, তাদের নিরাপত্তার ঘাটতির কথা বলা হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কারণে ইসরায়েলের যে উস্কানিমূলক পদক্ষেপ, সেই পদক্ষেপের কারণে ইসরায়েল যদি সংযত আচরণ না করে তাহলে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। সামগ্রিকভাবে আসলে রবিউল, যুদ্ধ কখনোই শান্তি তো ডেকে আনেই না, কারণ এমনিতেই দেশে দেশে যুদ্ধ বিগ্রহ, ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছে, আর আমাদের যে বিশ্ব যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সেটি স্বাভাবিকভাবে ভঙ্গুর করে দিচ্ছে। আবার করোনা আসছে আমরা শুনছি। তো সামগ্রিকভাবে আসলে যুদ্ধ আমাদের আশার কোনো বাণী দেয় না। তবে আশা করি যে আমরা যুদ্ধ বিগ্রহ এগুলো থেমে যাবে এবং দুপক্ষই সমঝোতায় পৌঁছাবে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। অন্য প্রসঙ্গ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, মানে বিশেষ করে আমি যেহেতু এই মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদের গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ইয়ে ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনই আনতে পারেনি।
এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি, প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি। পরে পরিবেশ উপদেষ্টা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন, ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পুশিন নিয়েও। জানান, বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। পরে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ চলছে পুরোদমে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট শেষ করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান সিইসি। নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তার অনুসারীরা। সকালেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। বলেন, তাকে শপথ না পড়িয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দাবি আদায়ে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। স্লোগানে স্লোগানে মুখর দক্ষিণের নগর ভবন। ঈদের ছুটির পর আবারও ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে জড়ো হয়েছেন তার সমর্থকরা। পরে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় উপেক্ষা করে তাকে শপথ না পড়ানোই স্থানীয় সরকার উপদেষ্টা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ইশরাক হোসেন। আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা ইশরাক হোসেনের নেতৃত্বে চলবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে ঈদের আগেও আমরা আন্দোলন দেখেছি এবং সে আন্দোলন বেশ জমে উঠেছিল। ঈদের ছুটিতে কিছুটা স্থগিত হয়েছিল আন্দোলন এবং এর পরে নতুন করে আবারও ইশরাক হোসেন নিজেই তার যে কর্মসূচি, সে কর্মসূচি ঘোষণা করেছেন। অর্থাৎ শান্তিপূর্ণ যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত না তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ শপথ পড়ানো না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি সেটি চলবে। পাশাপাশি তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে তিনি নিজে এবং তার দল বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সবসময় আন্দোলন করে আসছে এবং সেই জন্যই তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সহিংসতা এই ধরনের পথে তারা যাবেন না এবং তারা যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। যদিও এখন মধ্য দুপুর এবং আমরা লক্ষ্য করছি যে কিছুটা উপস্থিতি কম থাকলেও এখন ঠিক আমার পেছনে একটু দেখাতে চাই
যে অবস্থান কর্মসূচি কয়েকজন বসে আছেন এবং হয়তোবা এটি দিনব্যাপী তাদের যে এই অবস্থান সেটি আসলে চলবে এবং প্রতিদিনই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে তারা অব্যাহত রাখবেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে নগর ভবনের এই যে মূল ফটক সেটি কিন্তু কার্যত বন্ধ রয়েছে এবং সেখানে প্রতীকী যে তালা সে তালা বদ্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি একটি ছোট পকেট গেট রয়েছে, সেই পকেট গেট দিয়ে তাদের যে বের হওয়ার এবং প্রবেশের যে বিষয়টি সেটি আসলে চলমান রয়েছে। পাশাপাশি অন্যান্য যে জরুরি সেবা সেই কার্যক্রমটি অব্যাহত থাকবে এবং তাদের নিজেদের দায়িত্বে, অর্থাৎ ইশরাক হোসেন বলেছেন যে তার নিজ দায়িত্বে এটি চলমান থাকবে। এছাড়া অন্যান্য যে কর্মসূচি বা অন্যান্য যে কাজকাম সেটি বন্ধ থাকবে এবং কোনো কর্মকর্তা কর্মচারী ভেতরে প্রবেশ করতে পারবেন না। তো এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে আমার হাতে থাকা সবশেষ। করোনার নতুন ধরনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন তাদের নিতে হবে বাড়তি যত্ন। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দিতে হবে। মনির হোসেনের রিপোর্ট। হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক। জনসমাগম স্থলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন এখনও ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনে ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। ভর্তি আছেন 14 জন রোগী, যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোমরবিড, অন্যান্য রোগে আক্রান্ত, তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের। যারা ঝুঁকিপূর্ণ বয়সের, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাতে ভুগছে, ক্যান্সার আছে, কিডনি সমস্যা আছে, তাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে। টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে 58 জেলায়। বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত 1759 জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, আর এই বিভাগের বরগুনা জেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনায় 241 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রোববার সকাল পর্যন্ত 219 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। স্যালাইন সংকট দূর হলেও দেখা দিয়েছে পরীক্ষা নিরীক্ষার কিট সংকট। এতে NS1 এবং CBC টেস্ট বন্ধ রয়েছে। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়েছেন তারা। সমস্ত শরীর ব্যথা করে, বুকে ব্যথা, মাথা ব্যথা করে। রোগীর অনেক চাপ, দেখা যাচ্ছে তিলঠাই নাই। 4টা টেস্ট করা হয়, তাই আমাকে 2টা এখানে করা হয় আর 2টা বাইরে করা হয়। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক। এই ক্লিনিকগুলো থেকে যে টেস্ট হচ্ছে, এই রিপোর্টগুলো কতটা অথেন্টিক এটা আমরা নিশ্চিত না। চিকিৎসকরা বলছেন মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না হওয়ায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আবর্জনা কিংবা এই যে বরগুনা শহরের যে ড্রেনেজ ব্যবস্থাপনা কিংবা পৌরসভার যে কার্যক্রমটুকু যদি মশক নিধনের ক্ষেত্রে আরেকটু জোরদার হতো, আশানুরূপ হতো, তাহলে আমরা যদি প্রতিরোধ করতে পারতাম এডিস মশার বংশবিস্তারকে, তাহলে হয়তোবা আমাদের এত রোগী আসতো না। জেলায় এখন পর্যন্ত 1759 জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সময় সংবাদ, বরগুনা। যার হাত ধরে হাঁটতে শেখা,
পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। তার নাম বাবা। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা দিবস নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আবারও চালু হয়েছে কলকারখানা। শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে ব্যাংক ও শেয়ার বাজারে শুরু হয়েছে লেনদেন। প্রথম কার্যদিবসে ব্যাংকগুলোতে তুলনামূলক গ্রাহক উপস্থিতি কম ছিল। আর পুঁজি বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় হতাশা ছিল সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে আবারও গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ কারখানাগুলোতে উৎসব মুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাধাহীন যাত্রা এবং বেতন বোনাস নিয়ে ঝামেলা না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। ঈদের প্রথম খুলছে, ভালো একটা মনের ভাব নিয়ে যাইতেছি। ফ্যামিলির সাথে অনেক আনন্দ আমরা পাইছি। ছোট বড় মিলিয়ে গাজীপুরে 2200, সাভার ও আশুলিয়ায় প্রায় 900 এবং নারায়ণগঞ্জের প্রায় 1200 পোশাক কারখানার বেশিরভাগগুলোতে শুরু হয়েছে উৎপাদন। বাকিগুলো খুলবে সোমবার। এদিকে ছুটি শেষে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরল ব্যাংক পাড়ায়। ঈদের পর প্রথম কার্যদিবসে গ্রাহক উপস্থিতি কম থাকায় ছিল না কোনো ভোগান্তি। তবে টানা 10 দিন সেবা বঞ্চিত থাকায় অনেকের মাঝে ছিল ক্ষোভ। বাসায় অনেক বিল টিল পেন্ডিং আছে, বাজার সদাই করতে হবে। 10 দিন বন্ধ ছিল বিদায়, আজকে অফিস আওয়ার ফার্স্ট ডে, সেজন্য টাকা উঠাইতে আসলাম। ব্যাংক 10 দিন বন্ধ থাকাতে এটা একটা কঠিন ভোগান্তিতে পড়েছি। ব্যাংকের পাশাপাশি শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেনও। তবে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে বলে জানালেন সাধারণ বিনিয়োগকারীদের অনেকে। এই অবস্থায় যদি হয়, এত ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আমরা তো আর বিনিয়োগ করে লাভবান হতে পারবো না। আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু আমরা করতে পারি না, ভয় লাগে। নিকট অতীতে স্বাভাবিক পরিস্থিতিতে টানা 10 দিন ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকার নজির নেই জানিয়ে গ্রাহক সেবা নিশ্চিতের কথা বলছেন ব্যাংকাররা। চাকরি জীবনেও এবং ব্যাংকিং সেক্টরে যে এই ছুটির এবারের যে ছুটিটা ছিল একটু দীর্ঘমেয়াদী ছিল। ঈদের আগে যেমন টাকা উত্তোলনের একটা বড় ধরনের চাপ ছিল, এখন আমরা আবার দেখব যে টাকা জমার একটা চাপ। বৈদেশিক বাণিজ্য, শ্রমিকদের বেতন ও কোরবানির হাটের সেবা দিতে ঈদের ছুটির আগে ও পরে 5, 11 ও 12 জুন সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো খোলা ছিল। চিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে আজও ফিরছে মানুষ। নৌপথে তেমন ভোগান্তি না থাকলেও সড়ক ও রেলপথে চাপ কিছুটা বেশি থাকায় বেগ পেতে হয়েছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তির কথা স্বীকার করে আগামীতে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তীরে ভিড়েছে তরি, তাই কর্মস্থলের পানে ছুটে চলার চিরচেনা এই ব্যস্ততা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে লঞ্চে করে ঢাকায় ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখের সামনে এখনো যেন ভাসছে নিড়ে রেখে আসা প্রিয়জনের মুখ। ফ্যামিলি ছেড়ে চলে আসছি, এজন্য খারাপ লাগতেছে। সবাই আনন্দ ফুর্তি করছি, এটা অনেক অনেক ভালো লাগছে। অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে রাজধানীর সদরঘাটে কিছুটা যাত্রী চাপ ছিল বাড়তি ভাড়ারও অভিযোগ। আর নৌপথে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। আগে আমরা 300 টাকায় আসতাম সবসময়, এখন সেই ভাড়া 400 টাকা। লঞ্চও প্রচুর ছিল, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে ছিল যাত্রী চাপ। চোখে পড়ার মতো শিডিউল বিপর্যয় না হলেও কিছুটা বিলম্বে পৌঁছেছে বেশ কয়েকটি ট্রেন। অফিস চালু হয়, সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়েই আসেন গন্তব্যে। কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন ছাদেও। যাত্রী এত চাপ, ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার যাত্রীদের ভরা, ছাদে পুরো ভর্তি ছিল। এদিকে সড়ক পথে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ছিল না বড় ধরনের ভোগান্তি। তবে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। দেখুন, এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুন শুরু হয়েছিল এবারের ঈদুল আজহার ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দপ্তরে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। যে কোনো সময় হতে পারে, আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না? এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড, আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই, এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয়ই ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, আন্দাজ করা যায়, সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন অ্যাবাউট এটা। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সব কিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি এখন। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দেশি বিদেশি পর্যটকদের গেটওয়ে হিসেবে সমুদ্র শহরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ করতে পারবে না এয়ারপোর্টটি, এমনটি জানিয়ে অংশীজনরা বলছেন বিগত সরকারের ভুল নীতি থেকে বেরিয়ে দরকার সমন্বিত পদক্ষেপ। পাশাপাশি বিদেশিদের জন্য আলাদা জোন করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, যেখানে প্রকৃতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দারুণ সব অ্যামিউজমেন্ট পার্ক। বালির আদলে সমুদ্র শহর কক্সবাজারকে গড়ে তুলতে চায় বাংলাদেশ, তাই তো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের এই গেটওয়ের নির্মাণযোগ্য শেষের দিকে। তবে কেন আসবে কক্সবাজারে বিদেশি পর্যটক? কক্সবাজার শুধু এয়ারপোর্ট কিংবা শুধু হোটেল থাকলে আসলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই এক কেন্দ্রিক এয়ারপোর্ট উন্নয়ন প্রকল্প নিয়েছে বলেও অভিযোগ পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের কারোর সাথে কনসাল্ট করা হয়নি। কক্সবাজার কি এখনো 3 থেকে 4 দিনের ডেস্টিনেশন হতে পেরেছে? কক্সবাজারে কোন ধরনের পর্যটক আসবে, বিদেশিদের জন্য আলাদা জোন তৈরি, বালুকাময় সৈকত কিভাবে সাজানো হবে, সেসব গবেষণায় আধুনিকতা, সুদূর প্রসারী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেফ আর সিকিউর যদি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এই বিচ বালি কেন পৃথিবীর যে কোনো বিচের চেয়ে সুন্দর। কোন ধরনের টুরিস্ট আসলে অ্যাট্রাক্ট করবো, যে প্রাত্যহিক লাইফস্টাইল, সেই জায়গাটা আমি কতটুকু মেনটেন করতে দিতে পারবো। ট্যুরিজম বোর্ড কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করলেও নতুন করে ডিজাইনিংয়ে হাত দিয়েছে সিডিএ। পুরো এলাকাটাকে যাতে পর্যটকদের যাতায়াতের জন্য সুন্দরভাবে তৈরি করা যায়, এরকম একটা বিষয় আমরা মাস্টার প্ল্যানে রেখেছি। সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারকে যতটা বহুমুখী অর্থনৈতিক কারবারে সংযোগ করা যাবে, ততই দেশের অর্থনীতিতে যোগ হবে বিদেশি মুদ্রা, পরিবর্তন আসবে আর্থসামাজিক উন্নয়নে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
এবারই প্রথমবারের মতো ঈদুল আজহার টানা ছুটি ছিল 10 দিন। এই ছুটিতে পর্যটকের টইটুম্বুর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে টানা 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেন 8 লাখ পর্যটক। চাঙ্গা ছিল পর্যটন খাতের সব ব্যবসা হয়েছে 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে। ঈদের দিন বা পরের দিন পর্যটকের আগমন ছিল কিছুটা কম, কিন্তু এরপর থেকে প্রতিদিনই 1.5 থেকে 2 লাখ পর্যটকের পদচারণায় মুখর ছিল সাগরদ্বীপ। কক্সবাজারে গত 8 দিনে ভ্রমণ করেন 8 লাখের বেশি পর্যটক, যারা সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। ভিড় ছিল শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হইতেছে। যতটুকু আশা করছিলাম তার থেকে আরো বেটার। হ্যাঁ, মোটামুটি পার ডে 2000-3000 এভাবে হচ্ছে। কুরবানের পর থেকে যেরকম আমরা পর্যটক আশা করেছিলাম, আল্লাহর রহমতে চাচ্ছি অনেক বেশি পর্যটক আমাদের কক্সবাজারে আসছে। পর্যটকের ঠাসা ছিল 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। এইবারে সর্বোচ্চ পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়েছে। যদি কক্সবাজারে আনন্দ বিনোদনের জন্য পর্যটকদের যদি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে সারা বছরই পর্যটক লেগে থাকবে কক্সবাজারে। হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট এবং শপিংয়ে মিলিয়ে প্রায় 700 থেকে 800 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক টার্নওভার হয়েছে। আমাদের যে বিগত দিনের কিছুটা ক্ষতি হয়েছে, আমরা ব্যবসায়িক লস হয়েছে, এটা আমরা কিছু পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সৈকতে রয়েছে ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সরকারের ব্যয় পরিকল্পনা বাস্তবায়নে বাড়তি রাজস্ব আদায়ের চাপে পড়েছে পোল্ট্রি শিল্প, যা বাড়িয়ে দিতে পারে ডিম, মুরগির দাম। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। এ অবস্থায় কর হার কমিয়ে প্রস্তাবিত বাজেট পাশের দাবি জানিয়েছেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আগামী অর্থ বছরের জন্য 39,620 কোটি টাকা বরাদ্দ দিয়ে গেল 2 জুন 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট অর্থায়নে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। সরকারের এমন রাজস্ব ভাবনা বাস্তবায়ন হলে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প। বেশি দামে ডিম, মুরগি কিনতে বাধ্য হবেন সাধারণ মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় এমন শঙ্কার পক্ষে যুক্তি তুলে ধরেছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে। এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছে। ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে এবং যাওয়ার পসিবিলিটি বেশি। উদ্যোক্তারা বলছেন, পোল্ট্রি শিল্পের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার ট্যাক্স 0.6% থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে 1%। স্বল্প মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে 2015 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা পাওয়া খাতটি বর্তমানে 15% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে। আগামী অর্থ বছর থেকে যা হতে যাচ্ছে 27.5%। এই কর হার সহনীয় করার পাশাপাশি কাঁচামাল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়কর কমিয়ে সর্বোচ্চ 1% করার দাবি সংগঠনগুলোর। ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে দেখেন, আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। ইনকাম ট্যাক্স, টিডিএস, ডিডিএস এবং এআইটি সবগুলা নিয়ে রিথিঙ্কিং করা উচিত। আগে ছিল এক্সামটেড সেক্টর, এটাকে আমি বলবো এক্সামটেড সেক্টর দিকেই যদি যায় তাহলে একটা সঠিক দিকে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর মেধাভিত্তিক জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে সরকারকে নীতি সহায়তা নিয়ে এ খাতের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পোল্ট্রি পণ্যের দামের বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটিকে অনেকটাই হ্যাম্পার করবে। কর্মসংস্থানের উপরে চাপ তৈরি হবে। আগামী অর্থ বছরের যে চূড়ান্ত বাজেট, সেখানে আসলে এই খাতের উপরে যে অতিরিক্ত করে প্রস্তাব করা হয়েছে সেটা অবশ্যই কমানো উচিত। উৎপাদনশীলতা বাড়াতে পোল্ট্রি শিল্পে দরকারি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 60% পর্যন্ত কর কমিয়ে যৌক্তিক করার দাবিও জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে আনুষ্ঠানিক অনুশীলন বাংলাদেশে। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ, সাম্প্রতিক ব্যর্থতা ঘুচিয়ে জয়ে শুরুর লক্ষ্য। বাবা, একটি শব্দ আর দুটি বর্ণের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের যত আবেগ, চাওয়া পাওয়া আর নির্ভরতা। হাসি মুখে সুখ বিসর্জন দেয়া বাবা নামের বটবৃক্ষকে আলাদাভাবে স্মরণ করার দিন আজ। তবে বাবাদের জন্য ভালোবাসা প্রতিদিনই, প্রতি মুহূর্তেই। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা তুমি আমার। বাবা একজন বন্ধু, এক বটবৃক্ষ, যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারে পরম নিশ্চিন্তে। কুনু মিয়া, বয়স ৮০ ছুঁই ছুঁই, পানি বিক্রি করে চলে সংসার। ৬ সন্তানের এই বাবার দিন কাটে একাকিত্বে। ছেলেবেলারা বিয়ে শাদী করে ওরা আলাদা থাকে। সন্তানের একটু সুখের শত অভাবের মাঝেও যে কোনো বায়না পূরণে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন বাবা। সারাদিন রিক্সা চালায় আসলো, যত কষ্টই লাগুক রাস্তাঘাটে, বাসায় আসলে তা লাগে না, পোলাবেন দেখলে ভালো লাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে মানুষটির আঙ্গুল ধরে সন্তানের প্রথম হাঁটতে শেখা, বৃদ্ধ বয়সে সেই বাবার চাই বৃদ্ধাশ্রমে। কোনো মা বাবা সন্তানদের প্রতি কোনো বদয়া দেয় না, সর্বক্ষণ দোয়া করতে থাকে, আসবে একদিন আসবে আমার ছেলে, আমাকে নিতে আসবে। যদিও বাবাকে হারানোর কষ্টে অনন্ত শূন্যতার গল্পও আছে অনেক পরিবারে। আমাদের যাদের বাবা নেই তারা বুঝি আসলে বাবা না থাকার কষ্ট কতটুকু। বাবা নিয়ে যত কথা, যত স্মৃতি, কয়েক কোটি শব্দ দিয়েও তা পূরণ হওয়ার নয়। বাবা মায়েদের ভালোবাসবার জন্য আসলে কোনো দিবস হয় না, কিন্তু একটু বিশেষভাবে মনে করবার জন্যই হয়তো এত শত দিবস। আর অনেকেরই হয়তো কখনো বলা হয়ে ওঠেনি কতটা ভালোবাসা বাবার জন্য, কিন্তু যাদের সেই সুযোগটা এখনও রয়েছে, চলুন আজ বলে ফেলি, ভালোবাসি বাবা অনেক। রৌনক তালুকদার নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আজ আষাঢ়ের প্রথম দিন, সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে চলছে বর্ষা বন্দনা। বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে উদীচীর শিল্পীদের অংশগ্রহণে চলে এই আয়োজন। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি, ঘন গৌরবে আবার এসেছে মন্দ বর্ষা, বাতাসে বয়ে এনেছে জলের সুবাস। আর সবুজে ঢাকা প্রকৃতির মাঝে বর্ষার প্রথম দিনটিকে বরণ করে নিচ্ছেন এক ঝাঁক প্রকৃতিপ্রেমী। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষা নিয়ে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা আর কথামালায় সেজে ওঠে বাংলা একাডেমি নজরুল মঞ্চ। শুধু শিল্পী নয়, দর্শকরাও উপভোগ করেন প্রকৃতির এই রঙিন আবাহন। ছোট বড় সকল বয়সী মানুষ গান আর নৃত্যের সুরে হারিয়ে যান বর্ষার আবেশে। নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত প্রাণ প্রকৃতিকে রক্ষা করা। বর্ষা উৎসবটা প্রতি বছর আমরা পালন করে থাকি। বর্ষা মানে শুধু সৌন্দর্য নয়, বর্ষা মানে পরিবেশের প্রাণচাঞ্চল্য। তাই উৎসবে শুধু সংস্কৃতি নয়, আছে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগও। স্রষ্টা আর প্রকৃতির মাঝে গভীর সম্পর্ককে তুলে ধরার এই আয়োজন যেন বর্ষাকে ঘিরে বাঙালির হৃদয়ে গভীর আবেগের এক অনন্য প্রকাশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ জানতে চলছে তদন্ত। পরীক্ষা করা হচ্ছে ব্ল্যাক বক্স, ভয়েস রেকর্ডার। দুর্ঘটনায় নিহতদের মুখ চেনার উপায় না থাকায় চলছে ডিএনএ পরীক্ষা। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন ব্রিটিশ নাগরিক রমেশ চাঁদ পাটেল।
প্রিয় ফল জাম্বুরা খাওয়ার জন্য গুজরাটে এসেছিলেন মাত্র 9 দিনের সফরে, কিন্তু বৃহস্পতিবার ভোরে যাত্রা শেষ হলো আগুনের গোলার মধ্যে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে এখনও চলছে দগ্ধ মরদেহ শনাক্তের কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে 11টি মরদেহের ডিএনএ শনাক্ত করা হয়েছে। বিধ্বস্ত বিমানের যাত্রীদের পরিবারের জন্য প্রাথমিকভাবে 25 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে টাটা গ্রুপের ঘোষণা দেয়া 1 কোটি রুপির অতিরিক্ত সহায়তাও থাকবে। এর মধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এখন তদন্ত চলছে কেন টেক অফের সময় প্লেনের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত শুধু ভারত নয়, যুক্তরাজ্য। শনিবার লন্ডনে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রুপিং দ্য কালার প্যারেডে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লন্ডনে প্রবাসী ভারতীয়রা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। কেউ হারিয়েছেন ভাই, কেউ বোন, কেউ বন্ধু। স্থানীয় মন্দিরে চলছে প্রার্থনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় আজ প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। 2 দিন আগে পৌঁছালেও টানা বৃষ্টির কারণে এতদিন মাঠে নামা হয়নি শান্ত বাহিনীর। লঙ্কানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের 4র্থ চক্রে যাত্রা শুরু করতে যাচ্ছে টাইগাররা। এই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ছড়িয়েছেন ক্রিকেটাররা। নতুন পেস বোলিং কোচ শন টেটের অধীনে আলাদাভাবে কাজ করেছেন নাহিদ রানা। ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় নেটে হাত ঘুরিয়েছেন অধিনায়ক শান্ত। এদিকে জ্বরের কারণে অনুশীলনে আসেননি নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের অনুশীলন এবং গলের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নয় দল। এমনকি শান্তর সাম্প্রতিক ওয়ানডে অধিনায়ক বিতর্ক মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না বলে আশাবাদী হেড কোচ। মুশফিকের কাছে আমাদের বাড়তি কোনো চাওয়া নেই। আমরা চাই সে যেন সিরিজটা উপভোগ করে। এর আগেও তাকে আমি বলেছি, ক্রিকেট নিয়ে এখন আর বেশি চিন্তা করার কিছু নেই, তার জাস্ট উপভোগ করো। গলের উইকেট খুব ভালো, এখন পর্যন্ত যা দেখলাম এটা স্পিন ফ্রেন্ডলি হবে। তবে আমরা ম্যাচের দিন আবহাওয়া দেখে কম্বিনেশন ঠিক করব। শান্তর ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমার মনে হয় না এই বিতর্ক ওর খেলায় কোনো প্রভাব রাখবে। সে পেশাদার ক্রিকেটার। I don't think it will impact his cricket itself. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংখ্যা তুঙ্গে। তেল আবিবে ভবন ধসে নিখোঁজ 35, নিহত বেড়ে 14। নেতানিয়াহু বাহিনীর হামলায় জ্বলছে ইরানও, প্রাণহানি 100 ছুঁই। ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। জানালেন রিজওয়ানা, নির্বাচন কবে সিদ্ধান্ত সরকারের, কোনো দলের হুকুমে চলবে না ইসি, বললেন সিইসি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।